ভজনকে মেরে উচিত শিক্ষা দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মনে মনে ভাবতে থাকে অগ্নিজিৎ মুখার্জি কিভাবে স্বপ্না দেবীর পাঠানো খাবারগুলো লুকিয়ে লুকিয়ে নিয়ে আসা যায়, কারণ গীতা যদি একবার দেখে যায় তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। এর মধ্যেই গীতা বলে, আপনি কার সাথে কথা বলছিলেন, আর এরকম চুপি চুপি করেই বা বলছিলেন কেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, আর দোষ, কার সাথে কথা বলবো, তুমি যে কি বলো না। গীতা তখন বলে, আমি খুব ভালো মতন দেখেছি আপনি কারুর সাথে একটা কথা বলছিলেন, একদম না চালাকিগিরি করার চেষ্টা করবেন না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি না একটা কথা ভেবেছি, আর সেটা হলো আমি যত তাড়াতাড়ি সম্ভব একটু জগিং করতে চাই, মানে শুরু করতে চাই আর কি। এরপরে গীতা বলে, তার আগে আপনার সুগারটা একবার টেস্ট করে দেখতে হবে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, ওরে বাবারে, না না, আমার না সুই দেখলেই খুব সুচ দেখলেই খুব ভয় লাগে, ওরে বাপরে, আমার দ্বারা হবে না। আর ঠিক তখন গীতা বলে, সুচ দেখলে ভয় লাগলে বললে তো হবে না, আপনার টেস্টগুলো করাতে হবে, অনেক টেস্ট বাকি আছে। ব্রজবালা মুখার্জি বলে, এই তো, গীতা একদম ঠিক কথাই বলেছে, কোনো ভুল কথা বলেনি। অগ্নিজিৎ মুখার্জি বলে, কিন্তু আমার যে ভয় করে। তার মধ্যেই কাকিমণিরা এসে বলে, দাদা আপনি ইঞ্জেকশনে ভয় পান? আমরা তো প্রথম শুনলাম। ব্রজবালা মুখার্জি বলে, আরে পায় পায়, ও ছোটবেলা থেকেই অনেক ভীতু, আর এসবে ভালো মতন ভয় পায়, সেটা আমি খুব ভালো মতনই জানি। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আরে আবার এসব কথা বলছো কেন, কি দরকার এগুলো বলার? তখনই ব্রজবালা মুখার্জি বলে, আছে আছে, দরকার আছে বলেই তো বলছি, না হলে কি আর বলতাম। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে দিয়েছে ড্রাইভারকে দিয়ে স্বপ্নাদেবীকে ওই খাবারগুলো পাঠিয়ে দিতে। আর এর মধ্যেই স্বপ্নাদেবী বলে, এই খাবারগুলো ড্রাইভার আসবে দিয়ে দিবি। পদ্ম এসে তখন বলে, ভালো আছো? আর তখনই স্বপ্নাদেবী বলে, পদ্ম তুই তুই ঠিক আছিস তো? পদ্ম তখন বলে, হ্যাঁ ঠিক আছি, কিছুটা ব্যথা রয়েছে, কিন্তু এখন আগের থেকে অনেক বেশি ভালো আছি। স্বপ্নাদেবী তখন বলে, যাক, তাহলে তো খুব ভালোই হয়েছে, তোকে নিয়ে সবারই তো খুবই চিন্তা ছিল। এর মধ্যেই তখনই চলে এসেছে ভজন মিত্তির আর বলে, এই বস্তি উচ্ছেদ করা হবে, এই বস্তিতে অনেক বড় শপিং মল হবে, রিসর্ট হবে, সুইমিং পুল হবে, কিন্তু এইবার এই বস্তিতে আর একটা বাড়িও থাকবে না। স্বপ্নাদেবী বলে, এসব কেন বলছেন আপনি, এগুলো হতে পারে না, এতগুলো মানুষ কোথায় যাবে? ভজন তখন বলে, সেটা তো আমি জানি না কোথায় যাবে, বেশি কথা বলবেন না, যেটুকু বলছি সেটুকু শুনুন, বুঝতে পেরেছেন? তার মধ্যেই কৃপানও চলে এসেছে। এরপর গুন্ডাদেরকে দিয়ে চারিদিক তন্ন করে একেবারে সবকিছু খুঁজে ফেলে দিচ্ছে। এর মধ্যেই পদ্ম ঠিক করে গীতাকে ফোন করে সবটা বলবে। তার মধ্যেই মেহেকের বিষয়ে কথা হচ্ছে, মেহেকের বিয়ে ঠিক করা নিয়ে কথা হচ্ছে। কাকিমণিরা বলে, একটা ভালো ছেলের হদিশ পাওয়া গেছে, ছেলেটা সুপ্রতিষ্ঠিত, দেখতেও সুন্দর, সমাজে এতটা নাম, আমার মনে হয় মেহেকের সাথে একদম ভালো মানাবে। কি বলো গীতা? গীতা তখন বলে, কিন্তু ওর পারমিশন ছাড়া এই বিয়েটা ঠিক করা কি উচিত হবে? যতই হোক ওর বিয়ে বলে কথা, তাই না? তখনই ব্রজবালা মুখার্জি বলে, এই ব্যাপারে কিন্তু আমিও একদম একমত। তার মধ্যে অগ্নিজিৎ মুখার্জি এসে বলে, একদমই ঠিক কথা বলেছে গীতা, আমি মেহেককে আগে দেখাবো, দুজন দুজনকে যদি পছন্দ করে তবেই এই বিয়ে হবে, তাছাড়া এই বিয়ে হবে না। এর মধ্যে গীতার কাছে ফোন আসে, ফোন করেছে পদ্ম আর বলে, উকিল দিদি তোমাদের বস্তি উচ্ছেদ করা হচ্ছে। গীতা তখন বলে, পদ্ম তুই ঠিক আছিস তো, তুই আমাদের বস্তিতে ফিরে গেছিস? পদ্ম তখন বলে, হ্যাঁ উকিল দিদি, এখানে কৃপানের লোকজনরা এসে সবকিছু ভাঙচুর করছে। এর মধ্যেই পদ্মর হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আর কৃপান তখন বলে, এই যে উকিল ম্যাডাম, কিছু করে উঠতে পারলেন? আমি কিন্তু জামিন পেয়ে গেছি। অগ্নিজিৎ মুখার্জি যেটা করতে পারিনি সেটা আমি করে দেখিয়ে, ভজন করে দেখিয়ে দিল, আমাকে বাইরে বার করে নিয়ে আসলো। এরপরে গীতা বলে, তোর মতন শয়তান কোনোভাবেই বাইরে থাকতে পারবে না, তোকে ভেতরে আমি ঠিক ঢুকাবই। এর মধ্যেই গীতা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিল। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি হয়েছে বৌমা? গীতা বলে, বাবা, কৃপান আর ভজন মিত্তির আমাদের বস্তিতে গিয়ে খুব ঝামেলা শুরু করেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। বলেই গীতা বেরিয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জি বড়বাবুকে ফোন করে জানায়, বস্তিতে আমার বৌমা অনেক বড় বিপদে পড়েছে, এক্ষুনি আপনি ফোর্স নিয়ে যান। গীতা গিয়ে মারধর শুরু করে দেয় গুন্ডাগুলোকে। কৃপানের লোকজনেরা স্বপ্নাদেবী আর পদ্মকে মারতে চায়। গীতা একাই বেধড়ক মারতে শুরু করে সবাইকে। আর তারপরে কৃপান বলে, এই কিচ্ছু করতে পারবে না তুমি। গীতা তখন
কৃপানকেও ধরে মারতে থাকে আর বলে, এই বস্তিটা তোমার বাবার সম্পত্তি নয়, এই বস্তিটাতে আমরা থাকবো, দেখি আমাদের কে উদ্ধার করতে পারে। এরপরেই কৃপান গীতার মাথায় বন্দুক ধরে আর গীতা তখন চুপ করে দাঁড়িয়ে থাকলে স্বস্তিক এসে গীতার হাতে একটা বড় লাঠি তুলে দেয় আর বলে, মারো, ওদেরকে মেরে শেষ করে দাও। এরপরই বেতরফমার আবারও মারতে শুরু করে গীতা। ভয়ে তখন সবাই পালিয়ে যায়। এরপর ভজন মিত্তির জামার কলার ধরে এক চড় মেরে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে, ভজন মিত্তির, তুমি মুখার্জি বাড়ির জামাই হবার কথা ছিল তোমার, আর তুমি এখন সর্বনাশ করতে এসেছো মুখার্জি বাড়ির। কিচ্ছু করতে পারবে না তুমি, তোমাকে আমি কিচ্ছু করতে দেব না। এমন উচিত শিক্ষা তুমি পাবে না, এরপর তুমি ভাবতেও পারছো না তোমার জন্য ঠিক কি অপেক্ষা করে রয়েছে। ভজন মিত্তির তখন বলে, গীতা, কাজটা কিন্তু তুই ঠিক করলি না। এরপর গীতা বলে, আমি ঠিক করব কি ভুল করব সেটা আমি তোমার থেকে শিখবো না ভজন মিত্তির, যাও এখান থেকে। কোর্টের অর্ডার দেখাতে এসো না, কোর্টের ওই কাগজ আমিও বার করে আনতে পারি, আমার কতটা ক্ষমতা আছে সেটা নিশ্চয়ই তুমি জানো। ভজন মিত্তির মনে মনে ভাবে এখন আর এখানে বাওয়াল করে লাভ নেই, তাই সেখান থেকে লোকজন নিয়ে কেটে পড়ে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জির কাছে ফোন চলে আসে। অগ্নিজিৎ মুখার্জি জানতে পারে গীতা একাই গুন্ডাগুলোকে এমন মার মেরেছে তারা সেখান থেকে কেটে পড়েছে। অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, জানতাম আমার বৌমা পারবে না এমন কোনো কাজই নেই, ও যে খুব ভালোভাবে সবটা করতে পারবে সেটা আমি খুব ভালো মতন জানতাম। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খেতে থাকে। মাহেক তখন বলে, পাপা, তুমি আবারও মিষ্টি খেতে শুরু করেছো? তোমাকে না আমি বারণ করেছি, তুমি এইরকম ভাবে মিষ্টি খাবে না। আরে বাবা, তোমার তো সুগার আছে, সে সমস্ত কথা ভুলে গেলে চলবে? অগ্নিজিৎ মুখার্জি বলে, আরে চুপ 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 চুপ, বৌমা জানতে পারলে কিন্তু আরো বড় অশান্তি হবে। আরে ও তো আমাকে এসব খেতে দিতেই চায় না। এর মধ্যেই বাড়িতে চলে এসেছে গীতা আর স্বস্তিক। গীতা যে পদ্মকে নিয়ে এসেছে সেটা দেখে ব্রজবালা মুখার্জি অনেক খুশি হয়। আর তখন পদ্মকে দেখার পর কাকিমণি মানে রাকা বলতে থাকে, এ কি, ওকে এখানে নিয়ে এসেছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। গীতা তখন বলে, কেন, ওকে এখানে আনলে কি হয়েছে? একটা সময় তো ও এই বাড়িতেই থাকতো। ব্রজবালা মুখার্জি বলে, হ্যাঁ। পদ্ম, তোর পিঠের ব্যথাটা কেমন আছে? পদ্ম তখন বলে, এখন অনেকটাই ভালো আছে, আর একটু মানে আর কটা দিন গেলে একদম ঠিক হয়ে যাবে। রাকা বলে, তোর কেস তো এই বাড়ি থেকেই লড়া হচ্ছে, আবার তুই এই বাড়িতে এসে জুটলি কেন? তুই এই বাড়িতে আসা মানে কোনো না কোনো ঝামেলা হবে। দেখ, তুই এখান থেকে চলে যা, আমি বারবার করে বলছি তুই চলে যা এখান থেকে। ব্রজবালা মুখার্জি বলে, অত সহজ না, আমি যখন ওকে এই বাড়িতে ঠাঁই দিয়েছি ও এখান থেকে কোথাও যাবে না, ওকে এখানেই থাকতে হবে। কি পদ্ম, তুই এখানে থাকবি তো? পদ্ম তখন বলে, থাকবো। আপনারা যদি আমাকে আশ্রয় দেন তাহলে আমি এখানেই থাকবো, এখান থেকে কোথাও যাব না। তার মধ্যে অগ্নিজিৎ মুখার্জি স্বপ্নাদেবী পাঠানো খাবারগুলো খেতে থাকে। আর একদিকে মুখ টোপলা হয়ে গেছে। গীতার গিনি চলে এসেছে। গীতা এসে বলে, দিদি দেখ, বাবার মুখটা একদিকে কেমন যেন ফোলা রয়েছে। গিনি তখন বলে, আমার মনে হয় বাবার আক্কেল দাঁত উঠছে, তাই হয়তো এমন রয়েছে। গীতা তখন বলে, ধুর, এসব কিছু না, মুখ খুলুন। আর যেই না মুখ খুলেছে তখনই দেখে ভালো মন্দ খাবার পুরো ঠাসা রয়েছে। আর এটা দেখার পর গীতা বলে, আপনি আবার এসব খাচ্ছেন? আপনাকে না বারণ করেছিলাম, এখন তো দেখছি আপনি আমার কোনো কথা শুনবেন না।